তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। তোমরা অবশ্যই জানো যে আমরা প্রত্যেক দিন রাত্রি ৯টার সময়, তবে প্রত্যেক দিন বললে ভুল হবে, এক দুদিন গ্যাপ যায়, যাই হোক আমরা রাত্রি ৯টার সময় জেনারেল নলেজের ক্লাস নিয়ে আসি। এই ক্লাসটা হবে আমাদের ক্লাস নাম্বার 10। এর আগে আমি 9টি ক্লাস করিয়েছি। তোমরা যারা দেখোনি ভিডিও ডেসক্রিপশনে প্লেলিস্ট রয়েছে, অবশ্যই গিয়ে দেখতে পারো। এখানে আমি বিস্তারিত যেটুকু আমি সম্ভব পারি এতটুকু বিস্তারিত আলোচনা করতে চেষ্টা করি এবং আশা করি ক্লাসটি তোমাদের খুবই হেল্পফুল হওয়ারটা স্বাভাবিক। কেন জেনারেল নলেজ তুমি যে ধরনের এক্সামে বসতে যাচ্ছে না কেন, এটা একটা কমন ফ্যাক্টর, মনে রাখবে। জেনারেল নলেজ যে কোনো এক্সামে এটা কমন ভূমিকা নিয়ে থাকে, এটা থাকবেই। সুতরাং তুমি যদি জেনারেল নলেজ যদি তুমি মাথায় সেভ করে রাখতে পারো কিছু কয়েক হাজার, তাহলে তুমি যে কোনো এক্সামের আগে দিয়ে তোমার সিলেবাসটা একদম 50% হালকা হয়ে যায়, ঠিক আছে। আর যে কোশ্চেনগুলো আমি আলোচনা করছি বিগত 8-10 বছরে বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে এসেছে, একটি থেকে একটি কোশ্চেন ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তোমরা দেখলেই ক্লাসগুলো বুঝতে পারবে। আর তোমরাও কমেন্টস করছো যে দাদা রাত্রি 9টার ক্লাসটা কন্টিনিউ রাখার জন্য খুবই ভালো লাগছে। তার জন্য আমিও খুব আনন্দিত যে তোমার ক্লাসটা ভালো লাগছে, আমি সঠিক ক্লাস দিতে পারছি। আর তোমাদেরকে অ্যাকচুয়ালি দুদিন ধরে সর্দি কাশি জ্বর যাই হোক ডিস্টার্ব হচ্ছে, তোমাদের দেখে নেবে। আর আমি তোমাদেরকে তোমরা কমেন্টস করছো যে দাদা টপ 1000 জিকের পিডিএফ তোমাদের লাগবে। দেখো টপ 1000 না, আমি টপ 2000 অ্যাভাব একটি জিকের বুক রেডি করছি বলতে এখনও হয়নি, বাকি আছে, আরও অনেক দিন লাগবে। তখন তোমরা ওইটা বাই করলে করতে পারো। যদি ওইটা করে রাখো তাহলে জিকের জন্য যে কোনো এক্সামের আগে দিয়ে তোমাদের আর কোনো সমস্যা হবে না। তোমার 50% সিলেবাস আগে থেকেই কভার করা থাকবে, ঠিক আছে। একদম পারফেক্টভাবে আমি রেডি করে দেব। বিভিন্ন 8-10 বছরে বিভিন্ন যে কোশ্চেনগুলো এসেছে বিভিন্ন টপিক থেকে, অল সাবজেক্ট থেকে, ঠিক আছে, খুব যত্ন সহকারে খুব কেয়ারফুলভাবে বুকটা আমি রেডি করব, ঠিক আছে। সেজন্য সময় লাগবে, 2-3 মাস সময় লাগবে আরও, ঠিক আছে। একদম পারফেক্টভাবে আমি রেডি করব। 2000 অ্যাভাব দেবো, 2000 তো মিনিমাম, এর উপরে জেনারেল নলেজ থাকবে, ঠিক আছে, অল টপিক থেকে। ওই বুকটা যদি সম্ভব হয় তোমরা নিয়ে নেবে, ঠিক আছে, নিয়ে রেখে দেবে অল এক্সামের জন্য, ফিউচারের জন্য। চলো তাহলে আজকের প্রথম কোশ্চেনটা কি, আর নতুন দর্শক দেখলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের অল অপশন বেলটিকে প্রেস করে রাখবে। আর যারা ত্রিপুরা পুলিশ কনস্টেবল রয়েছে জানো, তোমাদের ফুল সিলেবাস নোট আমাদের কাছে রয়েছে, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে নিতে পারবে, ঠিক আছে। আর তোমরা লাগাতার কমেন্টস করছো হাইকোর্ট গ্রুপ ডি ত্রিপুরা ট্রাইবাল ওয়েলফেয়ার ব্যাংক MTS এর সাজেশান। দেখো তোমাদের সাজেশান পাবে সকলে, বাট আগামীকালকে একটি ভিডিও নিয়ে আসবো তোমাদের হাইকোর্ট গ্রুপ ডি ত্রিপুরা ট্রাইবাল ওয়েলফেয়ার ব্যাংক উপরে তোমাদের একটা সিলেবাসের উপরে একটা ভিডিও নিয়ে আসবো এবং এমন কিছু তথ্য এখানে আলোচনা করব যেটা তুমি জানো, তারপরে যদি আমরা বলে দিই হয়তোবা তুমি এটা সম্বন্ধে তোমার নাক মুখ খুলবে। তাহলে তুমি এগুলো যদি কভার করে রাখো, তোমার 50 থেকে 60% তুমি মনে করো তোমার এক্সামের সিলেবাস কভার করে দিয়েছো। তারপরে যখন ডিক্লেয়ার করবে, তুমি যদি 20 দিনও সময় পাও, বাকিগুলো তুমি কভার করে নিতে পারবে, ঠিক আছে। এমন একটা টেকনিকভাবে সুন্দরভাবে আমি কালকে একটি ভিডিও নিয়ে আসছি। হ্যাঁ, চলো প্রথম কোশ্চেনটা কি, নববর্ষের দিনে উগাদি উৎসব কোন রাজ্যে পালন করা হয়? নববর্ষের দিনে উগাদি উৎসব কোন রাজ্যে পালন করা হয়? কী হবে সঠিক উত্তর? যারা জানো অবশ্যই কমেন্টস করবে। সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, কর্ণাটক। হ্যাঁ, কর্ণাটক রাজ্যে নববর্ষের দিন উগাদি উৎসব পালন করা হয়, ঠিক আছে। যেহেতু কর্ণাটক আমাদের মাথায় এসেছে তাহলে কর্ণাটক সম্বন্ধে আমরা কি জানি যেগুলো আমাদের পরীক্ষায় আসে? আচ্ছা, কর্ণাটকের রাজধানী কি? প্রথমে কর্ণাটকের রাজধানী আমরা জানি বেঙ্গালুর। এবং কর্ণাটক যখন মাথায় আসে তখন আমাদের মাথায় এসে পড়ে কফি, চন্দন। কফি উৎপাদনের জন্য প্রথম স্থানে কি রয়েছে? কর্ণাটক। চন্দন কাঠ সবচেয়ে বেশি কোথায় পাওয়া যায়? কর্ণাটক। এই দুটা তো কমন ফ্যাক্টর, পরীক্ষায় আসে। কর্ণাটক মাথায় আসলে কফিতে ফেমাস কর্ণাটক, চন্দন কাঠে ফেমাস কর্ণাটক, ঠিক আছে, মনে রাখবে। এই কোশ্চেনগুলো দেখা মাত্র তোমার মাথায় আসতে হবে। হ্যাঁ, যখন তুমি রিভাইজ করবে, ডিটেলসে কিছু শুনবে, জানবে, তখনই তুমি এগুলো সম্ভব হবে, ঠিক আছে। চলো নেক্সট কোশ্চেন। আমি আবার বলছি, আমার কিছুক্ষণ পর কাশি আসছে, তোমরা একটু ম্যানেজ করে নেবে। চলো, নিম্নলিখিত একটি পশ্চিম বাহিনী নদীর নাম বলো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। নিম্নলিখিত একটি পশ্চিম বাহিনী নদীর নাম বলো। একটি পশ্চিম বাহিনী নদীর নাম কি? ইয়েস, নর্মদা। হ্যাঁ, নর্মদা হলো একটি পশ্চিম বাহিনী নদী, ঠিক আছে। চলো, নর্মদা
যেহেতু পশ্চিম বাহিনীর নদী, তাহলে নর্মদা সম্বন্ধে আমরা জানি নর্মদার অ্যাকচুয়ালি উৎপত্তি কোথায় থেকে হয়েছে এবং নর্মদা পতিত কোথায় থেকে হয়েছে, নর্মদার দৈর্ঘ্য কত, এগুলো আমাদের খুব ডিস্টার্ব হচ্ছে তোমাদের, এগুলো তোমাদের জানা দরকার। ইয়েস, তাহলে নর্মদার উৎপত্তি মনে রাখবে মহাকাল পর্বতের অমরকণ্ঠ শৃঙ্খ, মহাকাল পর্বতের অমরকণ্ঠ শৃঙ্খ থেকে নর্মদার উৎপত্তি, এবং নর্মদা পতিত হয়েছে কোথায়? খাম্বাদ উপসাগরে, খাম্বাদ উপসাগরে নর্মদা পতিত হয়েছে। উৎপত্তি কোথায়? মহাকাল পর্বতের অমরকণ্ঠ শৃঙ্খ এবং পতিত খাম্বাদ উপসাগর। দৈর্ঘ্য 1312 কিলোমিটার। কত? 1312 কিলোমিটার। ঠিক আছে, মনে রাখবে। চলো নেক্সট কোশ্চেন দেখো। তোমাদেরকে বলছি প্রত্যেক দিন বা যেদিনকে আমি ক্লাসগুলো নিয়ে আসি অবশ্যই অ্যাটেন্ড করতে চেষ্টা করবে। হ্যাঁ, এত কেন বই পুস্তকে তুমি এই কোশ্চেনগুলো পেয়ে যাবে, কিন্তু এত ডিটেলস তুমি মনে হয় না পাবে কোথাও। ঠিক আছে, মনে রাখবে। চলো 3 নাম্বার, পৃথিবীর দীর্ঘতম নদীর নাম কি? বাহ, পৃথিবীর দীর্ঘতম নদীর নাম কি? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। কি হবে পৃথিবীর দীর্ঘতম নদীর নাম? ইয়েস, পৃথিবীর দীর্ঘতম নদীর নাম হলো নীল নদ। হ্যাঁ, নীল নদ হলো পৃথিবীর দীর্ঘতম নদী, আমরা জানি। ঠিক আছে, এটি কোথায় অবস্থিত? কোথায় থেকে এটি শুরু হয়েছে? এটি আফ্রিকা মহাদেশে কিন্তু অবস্থিত। মনে রাখবে আফ্রিকা। কোন মহাদেশে যদি বলে? আফ্রিকা মহাদেশে পৃথিবীর দীর্ঘতম নদী নীল নদ অবস্থিত। ঠিক আছে, দৈর্ঘ্য কত? 6650, 6650, বিশাল এটার দৈর্ঘ্য। এর আগে আমরা কি পেয়েছিলাম কোশ্চেনটাতে? কি নদী পেয়েছিলাম? নর্মদা। নর্মদার দৈর্ঘ্য কত আসলে? 1312, ঠিক না? এটা ওই 6650 কিলোমিটার পৃথিবীর দীর্ঘতম নদী। ঠিক আছে, মনে রাখবে দীর্ঘতম। হ্যাঁ, আর যদি বলে বৃহত্তম, বৃহত্তম বললে কিন্তু এটা হবে না, বৃহত্তম বললে হয়ে যাবে কিন্তু আমাজন নদী। ঠিক আছে, মনে রাখবে দুটা কোশ্চেন, দীর্ঘতম লম্বা, বৃহত্তম মানে যেটা পাশও রয়েছে লম্বাও রয়েছে, তাহলে হবে কি? আমাজন। ঠিক আছে, বৃহত্তম নদী আমাজন। ঠিক আছে, এটা দৈর্ঘ্যগত আমাজনের 6400। দুটা কোশ্চেন কনফিউজড হবে না, কোশ্চেন যেভাবে আসবে আনসার ওইভাবে দেবে। বৃহত্তম বললে দেবে আমাজন, দীর্ঘতম বললে দেবে নীলনদ। আমাজনের দৈর্ঘ্য 6400 কিলোমিটার, নীলনদের 6650 কিলোমিটার। ক্লিয়ার? ওকে, চলো নেক্সট কোশ্চেন কি? পৃথিবীর বৃহত্তম দ্বীপ গ্রিনল্যান্ড দ্বীপ কোন দেশে অবস্থিত? পৃথিবীর বৃহত্তম দ্বীপ গ্রিনল্যান্ড দ্বীপ কোন দেশে অবস্থিত? তাহলে আমরা কি পেয়েছি? পৃথিবীর কোশ্চেন আসতে পারে পৃথিবীর দীর্ঘতম দ্বীপ কি? তাহলে আমরা বলবো গ্রিনল্যান্ড দ্বীপ। ক্লিয়ার? চলো, এটি কোন দেশে অবস্থিত? এটি ডেনমার্কে অবস্থিত। ক্লিয়ার? ডেনমার্কে অবস্থিত। হ্যাঁ, তাহলে এই কোশ্চেনটা আসতে পারে পৃথিবীর বৃহত্তম দ্বীপ কোনটি? গ্রিনল্যান্ড দ্বীপ। এটি কোথায় অবস্থিত? ডেনমার্কে অবস্থিত। ঠিক আছে, মনে রাখবে। অ্যাকচুয়ালি এটা এই দ্বীপটা ডেনমার্কের তোমার যে ডেনমার্কের সুমেরু এবং আটলান্টিক মহাসাগরে এই দ্বীপটা অবস্থিত, গ্রিনল্যান্ড আটলান্টিক মহাসাগরে, মনে রাখবে। ঠিক আছে, 5 নম্বর কোশ্চেন, কোনাকের সূর্য মন্দির কোন রাজ্যে অবস্থিত? কোশ্চেনটা আগেও আমি সম্ভবত করিয়েছি। কোনাকের সূর্য মন্দির কোন রাজ্যে অবস্থিত? খুব প্রবলেম হচ্ছে। কোনাকের সূর্য মন্দির কোন রাজ্যে অবস্থিত? কী হবে সঠিক উত্তর? ইয়েস, উড়িষ্যা। কোনাকের সূর্য মন্দির উড়িষ্যা। উড়িষ্যাকে অ্যাকচুয়ালি মন্দিরের শহরও বলা হয়, কারণ মানে উড়িষ্যা আমিও গিয়েছি, মানে জায়গায় জায়গায় শুধু মন্দির। তোমরা যারা গিয়েছো জানো, যারা ফিউচারে যাবে দেখবে জগন্নাথ মন্দির থেকে শুরু করে জায়গায় জায়গায় মন্দির, একটু গেলেই মন্দির, একটু গেলেই মন্দির। সেই জন্য উড়িষ্যাকে কিন্তু মন্দিরের শহরও বলা হয়। হ্যাঁ, তাহলে কোনাকের সূর্য মন্দির কোন রাজ্যে অবস্থিত? উড়িষ্যা রাজ্যে অবস্থিত কোনাকের সূর্য মন্দির। ঠিক আছে, আচ্ছা, এখন কোশ্চেন তোমাদের আসে, এই কোশ্চেনটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, হিস্টোরি থেকে আসে, যে সূর্য মন্দির কে নির্মাণ করেছিলেন? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। সূর্য মন্দির কে নির্মাণ করেছিলেন? তাহলে হবে প্রথম নরসিংহ দেব সূর্য মন্দির নির্মাণ করেছিলেন, প্রথম নরসিংহ দেব। ক্লিয়ার? ওকে, নোট করে নাও, এই কোশ্চেনগুলো নোট করে নাও, কারণ এখন তুমি শুনছো, একদিন দুদিন পরেই সব ভুলে যাবে, এটা একদম গ্যারান্টি। এটা মানুষের বৈশিষ্ট্য এমনই হয়। এগুলো নোট করে নাও। হ্যাঁ, এক্সট্রা ফ্যাক্টগুলো সঙ্গে নোট করে নাও, খাতা কলম নিয়ে বসো, আমি প্রত্যেকদিন বলছি। তাহলে সূর্য মন্দির কে নির্মাণ করেন? প্রথম নরসিংহদেব সূর্য মন্দির নির্মাণ করেন। ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন।
উড়িষ্যাতে অবস্থিত। চলো নেক্সট কোশ্চেন কি, 6 নম্বর কোশ্চেন, হাম্পি কোন নদীর তীরে অবস্থিত? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, হাম্পি কোন নদীর তীরে অবস্থিত? কি হবে সঠিক উত্তর? হাম্পি, হ্যাঁ তুঙ্গভদ্রা, হ্যাঁ তুঙ্গভদ্রা নদীর তীরে অবস্থিত হাম্পি, ঠিক আছে ওকে। অপশন সি হবে সঠিক উত্তর। হাম্পি কোন নদীর তীরে অবস্থিত? তুঙ্গভদ্রা নদীর তীরে অবস্থিত, ওকে। চলো নেক্সট কোশ্চেনটা কি দেখি, 7 নম্বর কোশ্চেন, ঝাবুয়া কোন রাজ্যের উপজাতি সম্প্রদায়? ঝাবুয়া কোন রাজ্যের উপজাতি সম্প্রদায়? এটা কোন রাজ্যের উপজাতি সম্প্রদায়? অ্যাকচুয়ালি ঝাবুয়া তোমার মধ্যপ্রদেশের একটি উপজাতি সম্প্রদায়, হ্যাঁ মধ্যপ্রদেশ। তাহলে সঠিক উত্তর কী হয়ে যাবে? এমপি, মধ্যপ্রদেশ, ঠিক আছে এমপি, হ্যাঁ। আর এমপি যেহেতু আমাদের মধ্যপ্রদেশ যেহেতু নাম আসে, তাহলে আমরা সবচেয়ে জানি বর্তমানে মধ্যপ্রদেশের মধ্যেই সবচেয়ে টাইগার বেশি রয়েছে, প্রায় তোমার 500-র উপরে, যদি এটা দিন দিন এটা কমছে বা আপডাউন হচ্ছে, বর্তমানে কিন্তু এটা তুমি 500-র উপরে 500-র উপরে বাঘ দেখতে পাওয়া যায়, হ্যাঁ এমপি। তারপরে এমপির মধ্যে ভারতের কোন অঞ্চলে বনাঞ্চলের সংখ্যা বেশি, সেটাও কিন্তু এমপি আসে, হ্যাঁ মনে রাখবে। চলো নেক্সট কোশ্চেন কি দেখো, 8 নম্বর কোশ্চেন, ভারতের পূর্ব উপকূলে অবস্থিত প্রাকৃতিক সমুদ্র বন্দর কোনটি? ভারতের পূর্ব উপকূলে অবস্থিত প্রাকৃতিক সমুদ্র বন্দর হলো কি? ভারতের পূর্ব উপকূলে অবস্থিত প্রাকৃতিক সমুদ্র বন্দর হলো কি হবে সঠিক উত্তর? ইয়েস, সঠিক উত্তর হয়ে যাবে বিশাখাপত্তনম। বিশাখাপত্তনম তাহলে কি সমুদ্র, এটা বন্দর, এটা প্রাকৃতিক সমুদ্র বন্দর, নট কৃত্রিম, মনে রাখবে, ঠিক আছে। তাহলে ভারতের পূর্ব উপকূলে অবস্থিত প্রাকৃতিক সমুদ্র বন্দর কোনটি? বিশাখাপত্তনম, ঠিক আছে মনে রাখবে। আচ্ছা তাহলে আমরা এগুলো একটু দেখে নিই, যে বিশাখাপত্তনম, ঠিক না? আচ্ছা বিশাখাপত্তনম কিন্তু ভারতের সবচেয়ে গভীরতম বন্দরগাঁও, মনে রাখবে। যদি বলে ভারতের সবচেয়ে গভীরতম বন্দরগাঁও কোনটি, তাহলেও কিন্তু বিশাখাপত্তনমেই হবে। গভীরতম, গভীর ডিপ, হ্যাঁ গভীরতম বন্দরগাঁও বিশাখাপত্তনম, ঠিক আছে। অপশন বিতে আছে, এইগুলো কোশ্চেনগুলো আসে, তুমি দেখো আমি একটু আলোচনা করছি। অপশন বিতে আছে মুম্বাই। দেখো মুম্বাই কি? মুম্বাই হলো ভারতের সবচেয়ে বড় বন্দরগাঁও। ভারতের সবচেয়ে বড় বন্দরগাঁও কোনটি? মুম্বাই, মনে রাখবে মুম্বাই। এবং ভারতের সবচেয়ে বড় কৃত্রিম বন্দরগাঁও যদি বলে কৃত্রিম হবে কিন্তু চেন্নাই, ঠিক আছে। ভারতের সবচেয়ে বড় প্রাকৃতিক বন্দরগাঁও কোনটি? মুম্বাই। ভারতের সবচেয়ে বড় কৃত্রিম বন্দরগাঁও কোনটি? চেন্নাই। ক্লিয়ার? কোনো ডাউট যেমন না থাকে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন এগুলো আসে কিন্তু, ঠিক আছে। আর ভারতের সবচেয়ে বড় প্রাকৃতিক গভীরতম বন্দরগাঁও তাহলে বিশাখাপত্তনম। তাহলে বিশাখাপত্তনম আমরা কী পেয়েছি? প্রাকৃতিক বন্দরগাঁও। মুম্বাই কী পেয়েছি? প্রাকৃতিক বন্দরগাঁও। এবং চেন্নাই কী পেয়েছি? কৃত্রিম বন্দরগাঁও, ঠিক আছে। এগুলো সম্বন্ধে আইডিয়া থাকা দরকার, ওকে। চলো নেক্সট কোশ্চেন কি, 9 নম্বর কোশ্চেন, সেন্ট হেলেন্স আগ্নেয়গিরি কোথায় অবস্থিত? সেন্ট হেলেন্স আগ্নেয়গিরি কোথায় অবস্থিত? কোথায় অবস্থিত সেন্ট হেলেন্স আগ্নেয়গিরি? এটা আমেরিকা যুক্তরাষ্ট্রে অবস্থিত। কোশ্চেনটা আসে, হ্যাঁ আমেরিকা সেন্ট হেলেন্স আগ্নেয়গিরি কোথায় অবস্থিত? এটা আমেরিকাতে অবস্থিত বা আমেরিকা যুক্তরাষ্ট্রে অবস্থিত। কোশ্চেনটা আসে, হ্যাঁ দেখবে। চলো নেক্সট কোশ্চেন কি দেখো, 10 নম্বর কোশ্চেন, রাওলাট আইন কোন বছর লাগু হয়? রাওলাট আইন কোন বছর লাগু হয়? কি হবে সঠিক উত্তর? তোমরা জানো, যারা জানো অবশ্যই কমেন্টস করো। রাওলাট আইন অ্যাকচুয়ালি রাওলাট আইন হলো 1919, হ্যাঁ 1919 জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড। রাওলাট আইন লাগু হয়, রাওলাট আইন 1919। অ্যাকচুয়ালি যে তোমরা একটু তোমাদের নলেজের জন্য 13 এপ্রিল মনে রাখবে, 13 এপ্রিল 1919 সালে জেনারেল ডায়ারের নেতৃত্বে, কার নেতৃত্বে? জেনারেল ডায়ারের নেতৃত্বে পাঞ্জাবের অমৃতসরে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড হয়েছিল। আমরা জানি জেনারেল ডায়ারকে হত্যা করেছিলেন কে? উধম সিং, মনে রাখবে। তখনই কিন্তু রাওলাট আইনটা লাগু হয়েছিল, যখন 19 এপ্রিল 1919 জেনারেল ডায়ারের নেতৃত্বে পাঞ্জাবের অমৃতসরে জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড হয়েছিল, তখনই রাওলাট আইনটা লাগু হয়েছিল। এবং তখনই এখান থেকে আরেকটি কোশ্চেন তোমাদের আসে যে জেনারেল ডায়ারকে পরবর্তী সময়ে কে হত্যা করেছিলেন? এটা হত্যাটা সম্ভবত 19
39 না 40 হবে, হ্যাঁ 1940ই হবে, 1940 হ্যাঁ 1940 জেনারেল ডায়েটকে পরবর্তী সময় কিন্তু হত্যা করেছিলেন উধম সিং হ্যাঁ মনে রাখবে। এই কোশ্চেনটা আসে জেনারেল ডায়েটকে কে হত্যা করেছিলেন, তাহলে বলবে উধম সিং। কত খ্রিস্টাব্দে? 1940 খ্রিস্টাব্দে। এটা লন্ডনে করেছিলেন, লন্ডনে। ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন হিস্টোরি থেকে, হ্যাঁ দেখবে। চলো নেক্সট কোশ্চেন কত? 11 নম্বর কোশ্চেন। ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ কোথায় অবস্থিত? ন্যাশনাল, ভারতের মধ্যে দুটি স্টক এক্সচেঞ্জ রয়েছে, একটি ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ, একটি বোম্বে স্টক এক্সচেঞ্জ, যাকে বলে এনএসসি, আরেকটা যে বোম্বে স্টক এক্সচেঞ্জ বলে বিএসসি। ঠিক আছে, ফুল ফর্ম এগুলো আসে, যেমন জিআরবিটির গ্রুপ ডিতে জিজ্ঞেস করা হয়েছিল বিএসসি, বিএসসির ফুল ফর্ম কি? বোম্বে স্টক এক্সচেঞ্জ, এনএসই, ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ। ঠিক আছে, যেখানে শেয়ার মার্কেট কেনা বেচা হয়। ঠিক আছে, ক্লিয়ার? চলো তাহলে 11 নম্বর কোশ্চেনটা কি সঠিক উত্তর? সঠিক উত্তর হয়ে যাবে মুম্বাইতে। হ্যাঁ, মুম্বাইতে অবস্থিত ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ। ঠিক আছে, এনএসসি অ্যান্ড বিএসসি। ওকে, চলো 12 নম্বর কোশ্চেন। ভারতে প্রথম সার কারখানা গঠিত হয় কোথায়? ভারতের প্রথম সার কারখানা কোথায় গঠিত হয়েছিল? ইম্পর্টেন্ট কোশ্চেন। কি হবে সঠিক উত্তর? সিন্ড্রিতে। হ্যাঁ, সিন্ড্রি, অপশন সি হবে সঠিক উত্তর। সিন্ড্রিতে ভারতের প্রথম সার কারখানা গঠিত হয়েছিল। তোমরা কমেন্টস করো, যারা জানো কমেন্টস করো, সেই জন্য আমি একটু মানে তোমাদেরকে একটু গ্যাপিং দিচ্ছি কোশ্চেন এবং আনসারের মধ্যে। তোমরা একটু কমেন্টস করে জানাও। সিন্ড্রিতে, ঠিক আছে, ভারতের প্রথম সার কারখানা গঠিত হয়েছিল সিন্ড্রিতে। ওকে, চলো 13 নম্বর কোশ্চেন। দুর্গাপুর স্টিল প্ল্যান্ট কার সহযোগিতায় গড়ে উঠেছে? দুর্গাপুর স্টিল প্ল্যান্ট কার সহযোগিতায় গড়ে উঠেছে? কি হবে সঠিক উত্তর? দুর্গাপুর স্টিল প্ল্যান্ট কার সহযোগিতায়? এটি কোথায় অবস্থিত তোমরা জানো? দুর্গাপুর সকলেই জানো, পশ্চিমবঙ্গে অবস্থিত দুর্গাপুর স্টিল প্ল্যান্ট, পশ্চিমবঙ্গে অবস্থিত। তাহলে এটি কোথায়, কার সহযোগিতায় গড়ে উঠেছিল? কি হবে সঠিক উত্তর? ব্রিটেন। হ্যাঁ, ব্রিটেনের সহযোগিতায় দুর্গাপুর স্টিল প্ল্যান্ট পশ্চিমবঙ্গে গড়ে উঠেছিল। ঠিক আছে, এটি দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা গড়ে উঠেছিল। হ্যাঁ, এটি দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা। ঠিক আছে, দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা এটি গড়ে উঠেছিল। হ্যাঁ, মনে রাখবে। চলো 14 নম্বর কোশ্চেনটা কি দেখো। কোন বিল অর্থ বিল কিনা তা কে বিবেচনা করে? কোন বিল এটা অর্থ বিল কিনা কে বিবেচনা করে? কনস্টিটিউশনের মধ্যে কিন্তু চলে গেছে কোশ্চেনটা। কোনো বিল অর্থ বিল কিনা কে বিবেচনা করে? কি হবে সঠিক উত্তর? লোকসভার অধ্যক্ষ। ঠিক আছে, লোকসভার অধ্যক্ষ। কোনো বিল অর্থ বিল কিনা তা কে বিবেচনা করে? লোকসভার অধ্যক্ষ এটা বিবেচনা করে কোনো বিল অর্থ বিল কিনা। ক্লিয়ার? চলো অপশন এ হবে সঠিক উত্তর। ঠিক আছে, চলো বর্তমানে তোমরা জানাও আমাকে কমেন্টস করে, বর্তমানে লোকসভার অধ্যক্ষকে, বর্তমানে লোকসভার অধ্যক্ষকে তোমরা অবশ্যই কমেন্টস করে আমাকে জানাও নিচে। চলো নেক্সট কোশ্চেন কি, এবং আজকের ক্লাসের লাস্ট কোশ্চেন। প্রথম বিশ্ব জলবায়ু ওয়ার্ল্ড ক্লাইমেট সম্মেলন কোথায় করা হয়েছিল? প্রথম বিশ্ব জলবায়ু সম্মেলন আয়োজন করা হয় কোথায়? কোথায় করা হয়েছিল আয়োজন? কি হবে সঠিক উত্তর? সঠিক উত্তর হয়ে যাবে জেনিভাতে। হ্যাঁ, জেনিভাতে প্রথম বিশ্ব জলবায়ু ওয়ার্ল্ড ক্লাইমেট সম্মেলনের আয়োজন করা হয়েছিল। জেনিভা, অপশন এ হবে সঠিক উত্তর। ঠিক আছে, মনে রাখবে জেনিভা এটা কোথায় অবস্থিত? এটা অ্যাকচুয়ালি সুইজারল্যান্ডে অবস্থিত। হ্যাঁ, সুইজারল্যান্ডে। ঠিক আছে, সুইজারল্যান্ডের জেনিভাতে। ওকে, চলো তাহলে আশা করি 15টা কোশ্চেনের মধ্যে তোমরা ব্যাকগ্রাউন্ড সহ যেগুলো আলোচনা করেছি 40 থেকে 45টা কোশ্চেন পেয়েছো। সেম আগামীকালকে যদি সম্ভব হয়, অ্যাকচুয়ালি আমারও তোমরা বুঝতে পারছো শরীর খুব খারাপ। যদি আগামীকালকে সম্ভব হয় নিয়ে আসবো, না হলে নেক্সট দিন নিয়ে আসবো আবার রাত্রি 9টার সময় ক্লাস। ঠিক আছে, তোমরা রেগুলার ক্লাসগুলো অ্যাটেন্ড করো। তোমাদের এতটুকু আমি বিশ্বাস দিতে চাই বা বিশ্বাস করাতে চাই, এই ক্লাসগুলো তোমরা রেগুলার অ্যাটেন্ড করলে জিকে তোমাদের মানে অনেকটা তুমি জিকেতে বেনিফিট হয়ে যাবে। জিকের সম্বন্ধে তোমার আর কোনো টেনশন করতে হবে না। ঠিক আছে, চলো তাহলে আর কথা বলছি না, নেক্সট ক্লাসে দেখা হবে সকলকে। আগামী কালকে একটি ক্লাস নিয়ে আসবো যে তোমাদের হাইকোর্ট গ্রুপ ডি, ত্রিপুরা ট্রাইবাল ওয়েলফেয়ার, কোঅপারেটিভ ব্যাংক এমটিএস, হ্যাঁ, এবং ত্রিপুরা জেল পুলিশ স্পেশাল এক্সিকিউটিভ তোমাদের উপরে
সিলেবাস সম্বন্ধে একটি বিস্তারিত আলোচনা করব, যে এবং তোমাদেরকে একটি টেকনিক আমি বলবো যেখান থেকে তোমাদের মোটামুটি 50 থেকে 60% তোমাদের সিলেবাস কাভার হয়ে যাবে এবং তোমাদের এক্সামের উপরে অনেকটা তোমরা হালকা থাকবে। ঠিক আছে, অবশ্যই ক্লাসটাতে অ্যাটেন্ড করবে, মর্নিংয়ের টাইম নিয়ে আসবো। ঠিক আছে, তাহলে সকলকে বেস্ট অফ লাক, জয় হিন্দ, বন্দে মাতরম।